এখন রেকর্ডিং অন হয়েছে। আমরা আজকের ক্লাসে দেখব ডিজাইন অফ স্টেয়ার। তার আগে স্টেয়ারের কিছু বেসিক ধারণা এবং এলিমেন্ট এবং টাইপস অফ স্টেয়ার, কোনটা কোন ধরনের এবং কোনটার কাজ। কাজ তো ম্যাক্সিমামই একই। স্টেয়ারের কাজ হচ্ছে আমাদের এক লেভেল থেকে আরেক লেভেলে পৌঁছায় দেওয়া, ফর সেফ প্যাসেজ অর সেফ কমিউনিকেশন ফ্রম ফ্লোর টু ফ্লোর। একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে বা এক লেভেল থেকে আরেক লেভেলে আমাকে যে পৌঁছায় দেওয়ার কাজটা করে হচ্ছে স্টেয়ার। এখানে আমি পায়ে হেঁটে যাই। এটা ছাড়া আরো স্ট্রাকচার আছে যেটা আমার এক লেভেল থেকে আরেক লেভেলে পৌঁছায় দেয়। যেমন চলন্ত সিঁড়ি আছে আমাদের, সেখানে আমাকে হাঁটতে হয় না। আবার আমাদের আছে লিফট আছে, এসকেলেটর আছে, সেগুলো লিফট এসকেলেটর সেগুলো আমাকে এক লেভেল থেকে আরেক লেভেলে পৌঁছায় দেয়। স্টিয়ারের ফাংশনটা হচ্ছে it is a well planned and designed should provide easy, quick and safe mode of communication between various floor. ফ্লোর মানে হচ্ছে এলিভেশন, কারণ এক একটা ফ্লোর এক একটা লেভেলে থাকে। সো এই এলিভেশন বিভিন্ন লেভেলের এলিভেশনের সাথে যে গুড, ইজি এবং সেফ কমিউনিকেশন করা আমাকে প্যাসেঞ্জার, সেটাকে আমরা বলি স্টিয়ার। একটা গুড স্টিয়ারে কি কি ধর্ম থাকা দরকার সেটা আমরা দেখবো। দ্য জেনারেল রিকোয়ারমেন্টস অফ এ গুড স্টিয়ার আর অ্যাজ গিভেন বিলো। এটা নিচে দেওয়া হলো। এখন লোকেশনটা হতে হবে সাফিসিয়েন্ট লাইট এবং ভেন্টিলেশন সহ। স্টিয়ার যদি এমন হয় অন্ধকার এবং সেখানে কোনো আলো নাই, তাহলে ওই স্টিয়ারে আপনি চলতে পারবেন? চলতে পারবেন না, কারণ আন্দাজের উপরে তার সিঁড়ি চলাচল করা যায় না। এই জন্য স্টিয়ারটা হতে হবে সেখানে সাফিসিয়েন্ট লাইট থাকতে হবে এবং ভেন্টিলেশন থাকতে হবে পর্যাপ্ত, এবং পর্যাপ্ত জায়গাও থাকতে হবে। আমরা নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে স্টেয়ার দিই তার যে প্রশস্ততা ওটা মিনিমাম 3 ফিট থাকে। এর থেকে চাইলে বেশি দেওয়া যায় প্রয়োজন অনুসারে। যেমন হসপিটাল গুলার সিঁড়ি দেখবেন খুব প্রশস্ত, ওটা 6 ফিট 5 ফিট এরকম থাকে। আবার যেখানে কোনো শপিং মল বা কোনো ইউনিভার্সিটি, মানে হচ্ছে কমন প্লেস, যেটা কোনো ইউনিভার্সিটি হতে পারে, হসপিটাল হতে পারে, শপিং মল হতে পারে, সেখানে সিঁড়ি বেশি দেওয়া থাকে, কারণ ওখানে লোকজন যাতায়াত বা চলাচল বেশি থাকে, একসাথে অনেক লোক যাওয়া আসা করে, সেজন্য ওটা বাড়ায় দেয়। বাট রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ওটা 3 ফিট থাকে প্রশস্ত, 3 ফিটের বেশি দেওয়া হয় না। আর জায়গা থাকলে আপনি দিতে পারেন। এবং এটা পসিবলি if possible it should be located in centrally, অর্থাৎ আমি যেই বিল্ডিং হোক বা আমাদের রেসিডেন্সিয়াল হোক বা মসজিদ হোক, মন্দির হোক, যে কোনো স্ট্রাকচার হোক, আমি চেষ্টা করবো ওই স্ট্রাকচারের যে সেন্টার পয়েন্ট এবং ইজিলি অ্যাক্সেসেবল যে পয়েন্ট, সেই পয়েন্টে সিঁড়িটা দেওয়ার জন্য। এমন জায়গায় সিঁড়ি দিলেন যে সিঁড়িতে যাওয়ার জন্য আপনাকে হেঁটে যাইতে হয় 1 মিনিট, তাহলে তো সেটা আমার জন্য ইজিলি অ্যাক্সেসেবল হলো না। সিঁড়ি তো ইমার্জেন্সি কেসে বিপদ আপদ ইউজ করি আমরা অনেক সময়, এবং যাতে আমি শর্ট টাইমে ইজিলি যেতে পারি এক লেভেল থেকে আরেক লেভেলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লোরে, সেই পারপাস যদি আমার ফুলফিল না হয়, তাহলে সিঁড়ি দিয়ে তো আমার পারপাস সার্ভ হলো না। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে বিল্ডিং এ। তো এটা এমন জায়গায় দিতে হবে সেন্ট্রাল পয়েন্টে, যাতে সহজে। মনে করেন আমি আপনাকে কথা দেখাই, এই মনে করেন একটা বিল্ডিং প্ল্যান, এখানে আপনাকে সিঁড়ি দিতে বললো, আপনি করলেন কি এক কর্নার একটা সিঁড়ি দিয়ে রাখলেন, বড় করে দিলেন, 3 ফিট 5 ফিট করে দিলেন প্রশস্ততা। তাহলে আমার বিল্ডিংটা যদি এরকম সাইজের হয়, তাহলে এখান দিয়ে আমাকে যদি অপোজিট কর্নারে আসতে হয়, এখান দিয়ে হেঁটে এভাবে আসতে হবে অনেক দূর। বাট আমি যদি মিডল পয়েন্ট এখানে সিঁড়িটা রাখতাম, তাহলে এখানে উঠে এখান থেকে আমি চলে যেতে পারতাম ইজিলি, এখানে চলে আসতে পারতাম ইজিলি। মিডল পয়েন্টে রাখার চেষ্টা করা হয়। যদি এরিয়া অনেক বড় হয়, তাহলে 2-3টা সিঁড়ি দেওয়া হয়। যেমন কুয়েটের আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেলে আপনারা দেখবেন ওর 2 পাশে 2টা সিঁড়ি দেওয়া আছে। বিল্ডিংটা যদি এরকম লম্বাটে, এই কর্নার একটা সিঁড়ি, এটা এখান দিয়ে এবং এই পর্যন্ত যাওয়া আসা করে, এখানে আরেকটা সিঁড়ি, সেটা দিয়ে বরাবর এই বরাবর। স্যার আমি দেখছি। হ্যাঁ, এরকম বিভিন্ন হসপিটালে দেখবেন বা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় বা শপিং মল গুলোতে দেখবেন কয়েকটা সিঁড়ি দেওয়া থাকে। এই পাশ দিয়ে সিঁড়ি, পিছন দিয়ে সিঁড়ি, আবার মাঝখান দিয়ে লিফট থাকে, আবার সেখানে চলন্ত সিঁড়ি থাকে, যাতে কাস্টমাররা এসে বোরিং ফিল না করতে হয়। আর এই
দোকান থেকে ওই দোকানে যাব, আবার সিঁড়ি বেয়ে নেমে বা ওই সিঁড়ি দিয়ে অনেক দূর হেঁটে যেতে হবে। এই জন্য ওদের মুভমেন্টটা ইজি করার জন্য মেইনলি হচ্ছে স্টেয়ারকেসটা দেওয়া হয়। এবার গেল উইথ অফ দ্য স্টেয়ার। উইথ আমি আগেই বলে ফেলছি, এখানে যদি 1 মিটার মানে 3 ফিট 3.5 ফিট এরকম দেওয়া হয়, চাইলে 6 ফিটও দেওয়া যায়। নর্মাল পাবলিক বিল্ডিং গুলোতে 6 ফিট দেওয়া হয়, 1.5 ফিট মানে 1.5 মিটার থেকে 2 মিটার, 2 মিটার মানে 6.5 ফিট, 6.5 ফিট একটু বেশি। 6 ফিটের ম্যাক্সিমাম দেয় স্যার। হ্যাঁ, ওই 6 ফিটে দেওয়া হয়। এরপর হচ্ছে লেন্থ অফ দ্য ফ্লাইট। ফ্লাইট কাকে বলে সেটা আমাদের দেখতে হবে। ফ্লাইট হচ্ছে আপনাদের সিঁড়ি দেখছেন, এখানে আমার নতুন করে বলা কিছু নাই, এই এরকম থাকে এইভাবে, তাই না? জি স্যার, যেখানে এরকম, দাঁড়াতে হয় স্যার দাঁড়ানো হ্যাঁ, এরকম করে বিভিন্ন তলাতে সিঁড়িগুলা থাকে। এইরকম মনে করেন এখান থেকে উঠলেন, এরপর এখানে এরকম থাকে, এখানে আবার এরকম এরকম থাকে। আমি রাফলি আঁকতেছি আপনাদের বোঝার জন্য। একটা তো মাউস দিয়ে আঁকি, তারপর আবার হচ্ছে, হ্যাঁ আমি দেখালাম। এখান দিয়ে আপনি উঠলেন, এই যে যে একটা 10 তলায় ওঠার জন্য আমাদেরকে কিন্তু ল্যান্ডিং করতে মাঝে একবার, এবং তারপর উঠতে হয়। এই হচ্ছে মানে 10 তলা সরি 1 তলা 10 ফিট। তাহলে এই যে এক একটা অংশ, এক একটা অংশকে এক একটা ফ্লাইট বলে। এটা একটা ফ্লাইট, এটা আরেকটা ফ্লাইট, এটা আরেকটা ফ্লাইট, এটা আরেকটা ফ্লাইট। আর স্লোপিং যে অংশটুকু, যেখানে আপনি মুভমেন্ট করতেছেন যে অংশ দিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাইট, লেন্থ অফ দ্য ফ্লাইট। তো আমরা কিন্তু চাইলে একতলা থেকে শুরু করে 2 তলা পর্যন্ত ডাইরেক্ট একটা দিলেই পারতাম, একটা ফ্লাইট দিলে হতো। কিন্তু কেমন হতো এটা, এটা কমফোর্টেবল হতো না, কষ্টকর হতো, তখন অনেক খারাপ হতো, উঠতে আপনার অনেক কষ্ট হতো। এই জন্য আমাদের লেন্থ অফ দ্য ফ্লাইট কে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে সেটা সুইটেবল হয়, কমফোর্টেবল হয়, এবং ম্যাক্সিমাম 12 স্টেপ, এর থেকে বেশি দেওয়া যাবে না, মিনিমাম 3 স্টেপ। মানে তাহলে সিঁড়ি দেখবেন এরকম ডিরেক্ট না, আমরা এরকম ডিরেক্ট দেখালাম, মাঝে আরেকটা ফ্লাইট থাকে, প্রথমে 3 স্টেপ থাকে, সিঁড়ি বলে স্যার। হ্যাঁ 3 স্টেপ সিঁড়ি বলে ওটা। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা থাকে সেখানে। এখান থেকে উঠলে কিছু দূর আমি প্ল্যান দেখাই, এটা 3D আঁকা বোঝা যাবে না। প্ল্যানটা হচ্ছে এরকম, এটা এটা যদি সিঁড়ি ঘর হয় আমাদের, তো সেটা এরকম থাকে আর কি। অর্থাৎ এখানে কিছু সিঁড়ি থাকে, এরপর এখানে ল্যান্ডিং, আবার এখানে এই বরাবর কিছু লেভেল সিঁড়ি, আবার এখান দিয়ে এই বরাবর কিছু লেভেল, অর্থাৎ এখান থেকে ঘুরে 3টা ধাপ, এই একটা ল্যান্ডিং, এখানে দাঁড়ালেন, এবার উঠবেন কিছু দূর, তারপরে ল্যান্ডিং, আবার টার্ন নিবেন এভাবে, এইভাবে এখানে এসে আপনি আরেক তলায় উঠে গেলেন, এরকম থাকে আর কি। ওটাকে বলা হয় মাল্টি ফ্লাইট, মাল্টি ফ্লাইট স্টেয়ার। আর এখন যেটা যে আমি আঁকলাম এইটা, এটাকে বলা হয় ডগলেগ স্টেয়ার, ডগলেগ স্টেয়ার বলে। দেখাবো সেগুলো সামনে। তাহলে লেন্থ অফ দ্য ফ্লাইট কত হবে, হয় মিনিমাম 3টা স্টেপ থাকতে হবে, এবং ম্যাক্সিমাম 12টার বেশি দেওয়া যাবে না। পিচ, পিচ অফ দ্য স্টেয়ার, পিচ কাকে বলে, এই যে ফ্লাইটটা উপরের দিকে উঠলো, হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় পিচ। এই অ্যাঙ্গেলটা মিনিমাম মানে 25 থেকে 40 এর মাঝে হবে, 25 এর কম হবে না, তাহলে ওটা অনেক ফ্ল্যাট হয়ে যাবে, আবার 40 এর বেশি হলে অনেক খারাপ হয়ে যাবে, উঠতে কষ্ট হবে। হেডরুম, হেডরুম কোনটাকে বলা হয়, হরাইজন্টালের সাথে যে পিচ যেটা হলো আমাদের, সরি ফ্লাইট, ফ্লাইট এবং হরাইজন্টালের মাঝে যে অংশটুকু ফাঁকা জায়গা, এটুকু হেডরুম বলা হয়। এই হেডরুমটা অর্থাৎ ক্লিয়ার ডিসটেন্স বিটুইন ট্রেড এন্ড সফিট would not be less than 2.14 মিটার, 2.14 মিটার যে কম হওয়া যাবে না। ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস কি দিতে হবে, ফায়ার রেজিস্টিং হয়, আমরা কংক্রিট দিয়ে বানাই, কাঠেরও হয় সিঁড়ি, স্টিলেরও হয় সিঁড়ি, পেঁচানো সিঁড়ি হয়, স্পাইরাল সিঁড়ি হয়, অনেক ধরনের সিঁড়ি হয়। ল্যান্ডিং, ল্যান্ডিং কোনটা,
ল্যান্ডিং হচ্ছে একটা প্লেস যেখানে আমরা ওই যে একতলা থেকে আরেকতলা যাওয়ার সময় যখন আমাদের একটা ফ্লাইট থেকে একটা ফ্লাইট চেঞ্জ করি, মাঝে কিছু জায়গা সমতল থাকে, ওইটাকে আমরা ল্যান্ডিং বলি। অর্থাৎ আমাদের রেস্ট নেওয়ার যে জায়গা, এটা উইথ হবে সিঁড়ির উইথের সমান বা তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু তার চেয়ে সিঁড়ির উইথের চেয়ে কম হবে না কখনো। এরপর হচ্ছে স্টেপ প্রপোর্শন। অর্থাৎ আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং একটাকে বলে না রাইজার, আরটা বলে ট্রেডার। এই যে যেভাবে সিঁড়িটা যাচ্ছে, যে এই যে এই অংশটুকুকে বলে আমরা রাইজার, সাদা অংশটুকু, আর রেড কালার যেটা আমি এটাকে বলা হয় ট্রেড। তাহলে বিল্ডিং এ থাকে কি শিল্পে রাইজার এবং ট্রেডার। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য রাইজার হতে হবে 150 থেকে 180 মিলিমিটার, ট্রেড হবে 220 থেকে 230 থেকে 210। অর্থাৎ রাইজারটা এটা 5 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার, সরি 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি বা 6 ইঞ্চির ভিতরে হয়, এবং ট্রেডারটা হয় 9 থেকে 11 ইঞ্চি এর মাঝে হয়। ম্যাক্সিমাম তো স্যার 6-10 এটাই দেই। হ্যাঁ, ওই তো দুইটা মিলে 17 রাখে, 17 বা 16 রাখে। রাইজার প্লাস ট্রেডার মিলে 16 বা 17 রাখে। ওই 6ও দেয়, কোথাও 5 দেয়, কিন্তু আবার এর চেয়ে বেশি কম দেওয়া যাবে না, আবার এর চেয়ে বেশিও দেওয়া যাবে না। কারণ মানুষের উঠার একটা আছে, অভ্যাস আছে। মনে করেন 6 থেকে বেশি দিলে 8 দেন, দেখবেন যে ও পদে পদে উঠতে গিয়ে আপনার আঙুল খালি বাড়ি খাচ্ছে এটা এসে। কারণ আমাদের মানুষের একটা হাইট যে স্টেপ, আমরা ওটা 4 থেকে 6 ইঞ্চির মাঝে নেই। আপনি যদি 8 ইঞ্চি দেন, তাহলে ধাবাস ধাবাস করে দেখবেন আপনার পায়ের আঙুলের সাথে যখন উঠতে যাবে কোথা খাবে। জি স্যার, হাই হয়ে যাবে। হ্যাঁ, বেশি হাই হয়ে যাবে। আবার নিচু হয়ে গেলে আপনার কাছে আনইজি লাগবে, মানে নামার সময় মনে হচ্ছে আপনি পড়ে গেলেন, ধাপাস করে পড়ে যাচ্ছে এরকম মনে হবে। আবার এই যে ট্রেডারটুকু মানুষের পায়ের যে সাইজ 9 থেকে 11 ইঞ্চির ভিতরে দেওয়া হয়। বেশি অল্প হলে সেখানে আপনি দাঁড়াতে পারবেন না, ভারী মালামাল নিয়ে উঠে পিছলে পড়ে যাবেন। আবার অনেক বেশি হলে আপনার কাছে আনইজি লাগবে উঠতে। এই হলো, এটাও আলাদা আছে, রেসিডেন্সিয়ালের জন্য একরকম, পাবলিক বিল্ডিং এর জন্য আরেক রকম, তবে উভয়টা রেঞ্জের কাছাকাছি এরকম। এই হচ্ছে একটা সিঁড়ির প্ল্যান, ডগলেগ স্টেয়ার যেটা। অর্থাৎ এই হচ্ছে আমার একটা ল্যান্ডিং। এটা কেমন, এটা প্ল্যানটা দেখলে ভালো বুঝবেন। এটা হচ্ছে প্ল্যানটা এরকম, আমি সাদা করতেছি কালার। এই বরাবর এটা হচ্ছে ল্যান্ডিং, এই হচ্ছে ফ্লাইট, এই হচ্ছে ল্যান্ডিং। এইখানে এরকমই থাকে, রাইজার এবং ট্রেডার থাকে। এটাকে যদি প্ল্যান থেকে দেখি আমরা, প্ল্যান ভিউ, তাহলে কেমন হবে? এটা স্ট্রেট লাইন, এই পাশে একটা আর এই পাশে একটা, দুইটা মিলেই তো সিঁড়ি আমাদের। তাহলে জি এই স্যার। প্ল্যানটা হবে এরকম, যেটা এখানে ড্র করছি এরকম, এইটুকু 3 ফিট, এইটুকু 3 ফিট। এইটা মনে করেন আমি এইভাবে উঠলাম, এইভাবে গিয়ে এইভাবে দোতলায় চলে আসবো। এটা হচ্ছে এই অংশটুকুর অর্ধেক হচ্ছে নিচতলা, এখান থেকে উঠলেন নিচতলার ল্যান্ডিং। এখান থেকে আপনি ল্যান্ডিং করে উঠলেন এই সিঁড়িতে, রাইজ আপ ট্রেডার দিয়ে, তারপরে টার্ন নিবেন। এটা হচ্ছে মধ্যবর্তী এক এবং মানে একটা তলার মাঝখানে যে 5 ফিট উপরে যে ল্যান্ডিং সেটা। তারপরে এখানে এসে আপনি দোতলায় চলে গেলেন ফাইনালি। যেহেতু একসাথে দেখাচ্ছি আমরা, তাই দুটা মিলাই দেখাচ্ছি আমরা। তাহলে আমাদের 3 ফিট যদি হয়, তাহলে এইদিকে 3 ফিট, ওইদিকে 3 ফিট, 6 ফিট। মাঝে ওই যে ফাঁকা রাখে, ওটাকে নোয়েল বলে। কখনো কোথাও কোথাও 3 ইঞ্চি ফাঁকা রাখে, কোথাও 6 ইঞ্চি ফাঁকা রাখে, কোথাও 4 ইঞ্চি ফাঁকা রাখে, এটা জায়গা অনুযায়ী। কোথাও কোনো ইঞ্চি ফাঁকা রাখে না, পাশাপাশি মিলাই দেয় দুইটাকে একসাথে। তাহলে এইদিকে 3.5 ফিট ল্যান্ডিং, সরি, এইদিকে স্যার মাঝখানে ফাঁকা জায়গাটা কি নাম বললেন স্যার, আরেকবার বলুন স্যার। নোয়েল বলে এটাকে, নোয়েল, NOWEL। এটা রাখলেও হয়, না রাখলেও হয়, এটা জায়গার উপর ডিপেন্ডস করে। রাখে, জায়গা থাকলে রাখলে, না থাকলে স্যার নাই। এটা ওইটা নোয়েলটা না রাখলে তো কোনো সমস্যা নেই নাকি? না, না রাখলে কোনো সমস্যা নেই। মানে ওইটা রাখাতে তো আরো মানে সিঁড়ি ঘরের জায়গার পরিমাণ জায়গাটা বেশি মানে লাগবে। বেড়ে যায়।
অযথা সেটা- জায়গা নষ্ট না না হয়। অযথা না, আপনার জায়গা থাকলে আপনি দিবেন ওখানে রেলিং, আপনি সুন্দর ডিজাইন করে বিভিন্ন টাইপের রেলিং টেলিং সুন্দর জি করে স্যার। দিলেন, ফাঁকা রাখলেন, এটা তো নিজের উপরে ডিপেন্ডস করবে। স্যার জায়গা যদি না কোনো থাকলে আর কিছু কি করবেন? ডিজাইন করে তখন তো স্যার ওখানে ফাঁকা না রাখলে ওটা কাজ করতে পারে। ও বুঝি নাই জি ডিজাইনের, বুঝি নাই। কাউন্টারটা রাখলে স্যার উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায় স্যার, এমনকি ডিজাইনের সৌন্দর্যটাও বাড়ে। স্যার ডিজাইন সৌন্দর্য বাড়ে এবং স্যার কোনো কিছু ওখানে মনে করেন কাজ করতে গেলে স্যার তখন লাগে ফাঁকা থাকে। হ্যাঁ মনে করেন এই যদি কিছু বসায় ওখানে। হ্যাঁ, ওই বসায় তো মেনলি রেলিং, রেলিং এর জন্য ফাঁকা না থাকলেও চলে, কিন্তু ফাঁকা রাখে অনেকে, জায়গা টাকা রাখে, ঢাকা শহরে তো অনেকেই রাখে না, কারণ জায়গা কই, জায়গা নাই তো রাখার। মানে রাখে তো 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি 5 ইঞ্চি জায়গা তো আপনার অনেক অনেক প্রয়োজন হয়ে জায়গা, পড়ে অনেক সময়। হ্যাঁ অনেক প্রয়োজন, মানে এখানে দুই বাসায় এক এক ওয়াল থাকে ঢাকাতে অনেক জায়গায়। আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন দুই বাসায় এক ওয়াল, যেখানে তারা ওয়াল আছে 3 ইঞ্চি 5 ইঞ্চি, সেই জায়গায় নাই, আবার জি সিঁড়ির স্যার, মাঝখানে 3 ইঞ্চি ফাঁকা রাখবে। ওইটাই স্যার। একটা কিন্তু রুমের ভিতরে ওই জায়গাটুকু একটা রুমের ভিতরে দিলে রুমের স্পেস বাড়বে। হ্যাঁ, কিন্তু হচ্ছে আমাদের এটা রাখা ভালো, যারা আমাদের আইকনিক বিল্ডিং বানায় বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বানায় ভালো, যেখানে জায়গা আছে বিভিন্ন রেপুটেড রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে তো ফাঁকা জায়গা রাখে সৌন্দর্য বর্ধনের জন্য, সুন্দরের জন্য, যত আর্কিটেকচার ভিউ বাড়ানোর জন্য তারা এটা রাখার চেষ্টা করে বা রাখেও। তাহলে এই গেল এইটা আমাদের সিঁড়ি, অর্থাৎ যখন আপনি কোথাও সিঁড়ি ঘরের ডিজাইন করবেন তখন আপনাকে মিনিমাম এইদিকে 3-3-6 ফিট জায়গা রাখা লাগবে। আমাদের এখানে 7.5 রাখা আছে, 7 ফিটও রাখতে পারেন আপনি ল্যান্ডিং এর জন্য, অর্থাৎ প্রস্থ রাখতে হবে 7 ফিট থেকে 7.5 ফিট। লেন্থ কতটুকু হবে? লেন্থ এইদিকে 3 ফিট বা 3.5 ফিট, এইদিকে 3 ফিট গেল দুই পাশে। এখন মধ্যবর্তী এই জায়গাটুকুর জন্য, এই জায়গাটুকুর জন্য কতটুকু লাগবে দেখেন সেটা। যেমন আমি এখানে দিয়েছি 11/10 ইঞ্চ, অর্থাৎ আমি যে ট্রেডারটা দিয়েছি 10 ইঞ্চ পর পর দিয়েছি, এবং এখানে কয়টা লাগবে সেটা নির্ভর করবে আমার হাইটের উপরে। অর্থাৎ আমি রাইজার কতটুকু দিচ্ছি, রাইজার যদি 6 ইঞ্চি করে দেই তাহলে 5 ফিট উঠতে আমার কয়টা রাইজার লাগবে? 12টা, 12টা রাইজার লাগবে 6 ফিট উঠতে, সরি 5 ফিট উঠতে। আমরা একটা ল্যান্ডিং দিতে 5 ফিট উঠি নাকি, পরের ল্যান্ডিং ফ্লাইট দিয়ে আবার 5 ফিট উঠি, এভাবে তো 10 ফিট যাই আমরা, একটা তালা একতলা তো 10 ফিট হয়, এটা জানেন জি না স্যার। আপনারা। তাহলে রাইজার যদি আমি 5 ফিট উঠতে যাই তাহলে আমার 12টা লাগবে, একটা স্যার দুইটা 5 তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 12টা লাগবে, 5 বারং 60, জি স্যার 5 12 এক একটা মানে 0.5, এক একটা 0.5 মানে তো 0.5 ফিট মানে তো 6 ইঞ্চি। 12টা রাখলে এখানে আমার না, কেমন 10টা দিতে হবে, 10টা না 6 10 60, আমি 5 ইঞ্চি করে 6 ইঞ্চি করে যদি দিই, আর যদি 5 ইঞ্চি করে দেন তাহলে 12টা। জি স্যার, মানে যতটুকু হাইট সেটা দিয়ে যদি আপনার ইঞ্চিতে ভাগ দেওয়া হয় তাহলে তো বেড়ে যাবে। হ্যাঁ টোটাল ইঞ্চি করে তারপরে ইঞ্চিতে ভাগ দিলে বেড়ে যাবে। হ্যাঁ, যে কটা লাগবে সে কটা করে দিবেন। তাহলে এখানে ট্রেডার এবং রাইজারের ভিতরে একটা রিলেশন আসে, যে কটা রাইজার তার চেয়ে একটা কম হলো ট্রেডার। মানে এই দেখেন, এই যে রাইজার আমার এখানে কোনো ট্রেডার নাই, এই যে ট্রেডার, এই যে রাইজার, এই দুইটা রাইজারের মাঝে একটা ট্রেডার। যে কটা ট্রেডার, রাইজার তার চেয়ে একটা বেশি, ও যে কটা রাইজার তার চেয়ে ট্রেডার একটা কম, একটা বেশি। ওই অনুযায়ী আমরা এখানে 10টা লাগলে 10টা দিব রাইজার, 11টা লাগলে 11টা দিব, সেই অনুযায়ী ট্রেডার যে কটা লাগে সে কটা দিয়ে ওই অনুযায়ী আমি এখানে ফাঁকাটা রাখবো। তাহলে এখানে আমি যদি 10 ইঞ্চি করে করে দিই 11টা, তাহলে কতটুকু হয়? 110 ইঞ্চি। এটাকে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 110কে 10 ফিটের একটু কম হয় না? 12কে 10 দ্বারা কমে গেলে 120, তাহলে 10 ফিটের 9 ফিট 2 ইঞ্চির মতো হয়। স্যার 9 ফিট 2 ইঞ্চি স্যার। হ্যাঁ, 9 ফিট 2 ইঞ্চির মতো হয়। তাহলে আমার এই জায়গাটুকু মিনিমাম মিনিমাম 9 ফিট 2 ইঞ্চি রাখতে হবে। তাহলে এদিকে স্যার 9 ফিট। স্যার হ্যাঁ, স্যার, এইটা কি নিচের অংশের এই সোজাসুজি মাপ? না নিচের অংশ সোজাসুজি না, এটা হচ্ছে এই যে দেখাচ্ছি,
এখানে আমাদের যে ফ্লাইট ছিল সিঁড়ি, যে ওই এটা হচ্ছে প্রথম ফ্লাইট যেটা, ফার্স্ট ফ্লাইট হ্যাঁ। যেটা সেটা। ফার্স্ট ফ্লাইট এইটুকু 3.5 ফিট, এইটুকু 3.5 ফিট, এইটা এই 3.5 ফিট 3.5 ফিট। তো তাহলে ওইটা স্যার মাঝের, হ্যাঁ স্যার মাঝের ওইটা আমি স্যার বলি, ওইটা স্যার শুধু সিঁড়ির ধাপগুলোর জন্যই রাখবো, তাই তো? হ্যাঁ সিঁড়ির ধাপগুলোর জন্য 9 ফিট রাখা লাগতেছে আপনাকে। আর তাহলে টোটাল সিঁড়ি ঘরটা কতটুকু হবে? 9, এদিকে 7, 9 আর 7 কত? 9, 10, 16, এদিকে 16 ফিট রাখা লাগবে লেন্থ, আর প্রস্থ হচ্ছে 7 ফিট 7.5 ফিট। 7 ফিট 7.5 ফিট। এইটুকু হিসাব করে আপনাকে আগে সিঁড়ি ঘরটাকে আলাদা করে ফেলতে হবে। এখন আমরা তারপরে সিঁড়ি ঘরতে গেল, এবার সিঁড়ি ডিজাইন করব। ডিজাইন অতটা কঠিন না, ডিজাইন মোটামুটি ইজি আছে। আরসিসি ডিজাইন তো কোনো কিছু কঠিন না। তা আমাদের যেটুকু লাগবে ডিজাইনে, সেটা হলো সিঁড়ি ঘরের চারপাশে আমরা কলাম দেই এবং এইটার বিম দ্বারা আমরা আটকাই দেওয়ার চেষ্টা করি। এখানে বিম দেওয়ার চেষ্টা করি, এখানে বিম দেওয়ার চেষ্টা করি। অথবা কোনো কোনো জায়গায় দেখবেন ল্যান্ডিং এ বিম নাই, কিন্তু যেখান থেকে এই যে শুরু হয়েছে রাইজার ট্রেডার, তার নিচ বরাবর বিম আছে। এরকম হয়। এটা ডিজাইনারের উপরে নির্ভর করবে। ডিজাইনার কি পরিমাণে দিবে তার উপরে নির্ভর করবে এটা কোথায় দিবে। অর্থাৎ বিম কলাম লেআউটটা সবসময় তার স্টিয়ারের দুই পাশে দেওয়া পসিবল হয় না। আপনার যদি মাঝে দিতে হয় তাহলে মাঝে দিবেন, এখানে দিতে পারেন একটা, এই পাশে দিতে পারেন, অথবা দুই পাশে দুই প্রান্তে দুটো দিতে পারেন। এটা আমাদের অ্যালাইনমেন্টের উপর নির্ভর করবে। আমরা তাহলে ডিজাইনের দিকে যাই। ডিজাইনে স্প্যান লেন্থ, তাহলে আমরা স্প্যান লেন্থ বের করলাম। এলিজিবল টু কত? 10 ফিট দিলাম মিনিমাম। এই যে এইটুকু ডিজাইন তো আমরা এইটুকুই করব। আর এইটুকু একটা স্ল্যাবের মতো ল্যান্ডিং টুকু। আমরা স্টিয়ারের যে এইটুকু, এটাকে স্টিয়ার ডিজাইন বলে। ওইটা ল্যান্ডিংটাও আমরা রিইনফোর্সমেন্টকে এখানে যে রিইনফোর্সমেন্ট দিব এই মেইন স্টিয়ারে, ওইটা দুই পাশে এক্সটেন্ড করে যেই ফেসে দরকার সেই ফেসে দিয়ে দিলেই আমরা ওখান থেকে টোটাল স্টিয়ার ডিজাইনটা হয়ে যাবে। তাহলে স্প্যান লেন্থ আমি ধরলাম এটা। আর স্প্যান লেন্থ স্যার 10/12 এটা বুঝলাম না। ওই যে সবগুলা ইঞ্চিতে ছিল ফিটে কনভার্ট করছে না, 12 দ্বারা ভাগ দিচ্ছে। আর এই পরেরটা, পরের এইটুকু, জি স্যার, জি স্যার, জি স্যার, জি জি স্যার। স্যার। এইটুকু হতো যেখানে আমাদের 9 ফিট 2 ইঞ্চি ভাঙ্গা টাঙ্গা হয়ে গেছে না, আমাদের ভাঙ্গা রেঞ্জ, ওইটাকে মিলানোর জন্য আর একটা বাড়ায় ধরছে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। আপনার এটা বাদ দিলেও কোনো সমস্যা নাই, যা হবে তাই নিয়ে কাজ করবেন। দেখেন, দেখবেন যে 9.5 ফিট আসলে ওটাকে আমরা রাউন্ড অ্যাবাউট করে 10 ফিট করে নিই। ও স্যার ওইটা রাউন্ড করে নিয়েছে তাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম। বের করে যে কয়টা আসবে সেই কয়টাই রাউন্ড অ্যাবাউট মানে কাছাকাছি করে নেওয়ার জন্য একটা বাড়াই দিয়েছে। তাহলে থিকনেসটা বের করবো t = L/20। L/20 কেন? আমরা সিম্পলি সাপোর্ট ধরছি। সিম্পলি সাপোর্ট কেন ধরছি? যেখানে বলে দেওয়া আছে দুই প্রান্তে বিম। এটা আরেকটা কারণ হতে পারে যে বিমের জন্য হতে পারে। এই যে বিম এদিকে 10 ইঞ্চি, এইদিকে 10 ইঞ্চি না, তাহলে আমরা স্প্যান লেন্থ ধরি কি সেন্টার লাইন থেকে সেন্টার লাইন, তাহলে এইদিকে 5 ইঞ্চি এইদিকে 5 ইঞ্চি যোগ করে 10 ইঞ্চি হয়, 10/12 স্প্যান লেন্থ। তখন এই যে এই অংশটুকু হবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর রাউন্ড অ্যাবাউটের জন্য করতে পারেন আপনারা। অনেক সময় 9.5 ফিট আসলে ওটা তো আপনি 6 ইঞ্চিতে ঝুলাই রাখবেন না, ওইটাকে আমরা তখন বরাবর 10 ফিট করে দিই। এখন আপনার যেখানে মনে করেন যদি বিম না থাকতো, বিম এই প্রান্তে থাকতো আর এই প্রান্তে থাকতো, তখন স্প্যান লেন্থ কিন্তু পুরোটা হতো। অর্থাৎ সাপোর্ট থেকে সাপোর্ট সেটাই কিন্তু স্প্যান লেন্থ। তখন আবার এইটুকু স্প্যান লেন্থ নিলে কিন্তু হবে না। জি স্যার, বিম থেকে ধরা লাগবে। হ্যাঁ, বিম মানে সাপোর্ট থেকে ধরা লাগবে। বিম প্যাচ এখানে আমাদেরকে স্টেয়ারের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। কলাম তো থাকতেছে এই 4 কর্নারে 4টা কলাম থাকতেছে। এইখানে আমাদের যে বিমটা দেওয়া আছে এই বিমটাই মেইনলি সাপোর্ট দিচ্ছে আমার স্টেয়ারটাকে টোটাল। এই পাশটুকু ওভার হ্যাঙ্গিং থাকবে, এই পাশে ল্যান্ডিংটা ওভার হ্যাঙ্গিং থাকবে। কলাম থাকতে পারে, কিন্তু তাকে যে সাপোর্ট দিবে সেটা হচ্ছে এই বিম আর এই বিম। হ্যাঁ বলেন। স্যার যদি বিম স্যার সাপোর্টে একেবারে শেষে থাকে একদম, হুম,
তো তখন কি স্যার আমার ওই বিমের অর্ধেক অর্ধেক দুই পাশ থেকে অর্ধেক অর্ধেক ধরা লাগবে স্যার? হ্যাঁ, সব সময় সেন্টার লাইন নেওয়ার জন্য স্প্যান লেন্থ অর্ধেক অর্ধেক দিয়ে দিতে হবে। যেমন স্ল্যাব ডিজাইনের সময় আপনারা এটা করছেন, ফলো করছেন আপনি। জি স্যার, সেন্টার লাইন ধরা লাগবে। হ্যাঁ, সেন্টার লাইন ধরা লাগবে আপনার। তাহলে থিকনেস বের করলাম L/20, এল এর মান হচ্ছে ফিটে কনভার্ট করে সেখান থেকে L/20 তো সূত্রের আমরা এখান থেকে মানটা পেয়ে গেলাম। এটা হলো স্টেপ 1। স্টেপ 2 তে এখন কি করতে হবে আমাকে? স্ট্রিপ ডিজাইন। স্ল্যাব করছেন আপনারা 12 ফিটের একটা, 12 ফিট না, জি 12 স্যার, ইঞ্চি, মানে 12 ইঞ্চি মানে 1 ফিটের একটা স্ট্রিপ ধরছেন, ওরকম স্ট্রিপ ধরে ডিজাইন করতে হবে আমাদের। তো একটা স্ট্রিপ ধরলাম আমি। এখন ওই স্ট্রিপের সেলফ ওয়েট ধরতে হবে আমাকে। ওয়েস্ট স্ল্যাব নামে একটা স্ল্যাব আছে। ওয়েস্ট স্ল্যাব কোনটাকে বলে? স্টেয়ার ডিজাইন মানে ওয়েস্ট স্ল্যাবটা। সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি। এই হলো আমাদের স্টেয়ার, এটা হলো ল্যান্ডিং, এটা ল্যান্ডিং। আপনারা দেখবেন যখন সিঁড়ি বানায়, এই যে যে এই অংশটুকু, এই যে যেগুলো আমি দাগ দিচ্ছি কালো দাগ, এগুলো কিন্তু কাঠ দিয়ে পরে দেয়, এখানে রিনফোর্সমেন্ট দেয় না, রিনফোর্সমেন্ট দেয় এই অংশটুকুর ভিতরে। জি স্যার। এইটাকে বলা হয়, এটাকে বলা ওয়েস্ট স্ল্যাব। স্যার ওয়েট স্ল্যাবের ভিতরে তো স্যার রড দেওয়া হয়, তার উপরে স্যার ওই ধাপগুলো হয় স্যার। এই ধাপগুলো তো ধাপগুলো তো শুধু ইয়া কংক্রিট স্যার মিক্সচার, কংক্রিট, জি স্যার, খালি কোনো রড মিক্সচার। থাকে না। হ্যাঁ, রড থাকে না। তাহলে এই যে আমাদের ওয়েস্ট স্ল্যাবটাই ডিজাইন দেওয়া হচ্ছে মেইনলি স্টেয়ার ডিজাইন, এগুলো আমরা ডিজাইন করি না। এগুলো তো ওই যে মাপ দিয়ে দিলাম, ওই মাপ অনুযায়ী তারা কংক্রিট মিক্সচার ঢাইলে ফ্রেম বানায় ওখানে দিয়ে দিয়ে জমায়া করে ফেলবে। তাহলে ওয়েস্ট স্ল্যাবের উপরে কি এই লোড গুলো আসবে? এই যে মিক্সচারটা দিবেন আপনি পরে, তো ওইটা ডেড লোড হিসেবে আসবে না ওয়েস্ট স্ল্যাবের উপরে। সেটার জন্য দেখেন এখানে লোড অফ ওয়েস্ট স্ল্যাব, এই যে যে এখানে একটা সেকশন করছি আমরা, এই যে 6 ইঞ্চি, এটা হচ্ছে ট্রেডার, সরি রাইজার। এই যে যে 110/12, অর্থাৎ 12টা স্টেপ ছিল, সেটাকে আমি 110/12, মানে এইটুকু যে লেন্থ, সেইটুকু করে আমি যদি, আমার দরকার এইটুকু এরিয়া বের করা, এইটুকু এরিয়া বের করে আমার এই লাইন লাগবে। এই লাইনকে হাফ ইন্টু ভূমির উচ্চতা বা ট্রায়াঙ্গেল করলে যে কোনো একটা কিছু করলে আমাকে হবে। তাহলে এই লাইনটুকু আমার দরকার, তাই এইটুকু স্কয়ার ভার্সেস এইটুকু স্কয়ার, ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন এখানে দেখেন, এটাকে আমরা করি কি, এই অংশটুকু যদি আমি এভাবে যোগ করি, এই টপ থেকে এই টপ, তাহলে আমরা দেখতেছি ওয়েস্ট স্ল্যাব যে এই যে যে হ্যাচিং করা অংশটুকু, এইটা এবং এই যে এখানকার হ্যাচিং, দুইটা কিন্তু একই জিনিস। তার মানে ওয়েস্ট স্ল্যাবের যে সেলফ ওয়েট ডেড লোড, তার অর্ধেকটা আসবে রাইজার ট্রেডারের কারণে, কারণ এই অর্ধেকে আছে, যে বাকি অর্ধেক তো ফাঁকা। কিন্তু এরকম করে এই যে ট্রায়াঙ্গেল পোর্শনটুকু এরিয়া বের করা ঝামেলা না, সেজন্য আমি এটা ধরে নিলাম যে এই যদি যোগ করে দিতাম, এই বরাবর কনক্রিট থাকতো, তাহলে কি এটা একটা ওয়েস্ট স্ল্যাবের সমানই হতো। তাহলে ওয়েস্ট স্ল্যাবের অর্ধেক নিলেই হচ্ছে আমার ট্রেডার রাইজারের যে কনক্রিট তার ওয়েট হিসেবে আসবে এখানে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা নিলে হচ্ছে আমাদের, ওয়েস্ট স্ল্যাবের থিকনেস কত? আমরা 6 ইঞ্চি। কেন 6 ইঞ্চি হবে? এই যে রাইজারের যে 6 ইঞ্চি, এটাকে যদি এই বরাবর আমি যোগ করি, তাহলে এই অংশটুকু তো 6 ইঞ্চি হাইট হবে। এইটুকু তো পরে আমি বাদ দেবো, এইটুকু নাই, আমি ধরে নিয়েছি, কল্পনা করে নিয়েছি যে আমার এটা পুরোটাই আছে। পরে আমি অর্ধেক বাদ দা বললাম যে না, এটা ওয়েস্ট স্ল্যাবের অর্ধেক। তাহলে আমি থিকনেসটা পেয়ে ওখান থেকে টোটাল স্ল্যাবের ওয়েস্ট স্ল্যাব, যখন মেন ওয়েস্ট স্ল্যাবটা নিব তখন তার অর্ধেক না, তখন তো ফুলটাই। কিন্তু উপরে যে স্টেয়ারটুকু, আমি লাল দাগ দিয়ে যেটুকু দিছি, সাদা কালারে যে এই অংশ, এই অংশে, এটা হবে ওয়েস্ট স্ল্যাবের অর্ধেক। আর ওয়েস্ট স্ল্যাব সে তো পুরাটাই আসবে, তার থিকনেস হচ্ছে এই যে এইটুকু, সেখান থেকে 6 ইঞ্চি থিকনেস হবে। ওইটা তো কারণ 6 সম্পূর্ণ ইঞ্চি স্যার আমরা, ঢালাই থাকবে স্যার। হ্যাঁ ওটা সম্পূর্ণ ঢালাই থাকবে ওয়েস্ট স্ল্যাবটুকু। কিন্তু এর উপরে যে স্টেয়ার ধাপ থাকবে, ধাপগুলো তো অর্ধেক। তো ধাপের লোডটা যখন কল্পনা করবো আমি, তখন অর্ধেক করবো। এই দেখেন এখানে আমরা অর্ধেক করেছি, হাফ ইন্টু 6/12, 10/12। কিন্তু স্যার যখন যখন আমি, হ্যাঁ একটু বলতেছি, যখন আমি ওয়েস্ট স্ল্যাব নিয়েছি তখন অর্ধেক করিনি।
এই যে এখানে 6 হচ্ছে থিকনেস আগে বের করছি আমরা, আর এই যে এইটুকু লেন্থ, এইটুকু লেন্থ হচ্ছে 110/12, এইটুকু 6, এটাকে রুট ওভার স্কয়ার করলে এই তার অতিভুজের আমি লেন্থ পাইলাম। তার সাথে 1 গুণ করবো কারণ হচ্ছে 1 ফিট স্টিপের জন্য, তার সাথে 150 করবো কারণ হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট, এখানেও তাই 150 করবো। 11 কি জন্য দিলাম, কারণ আমার এখানে 11টা স্টেপ আসবে এরকম, সেই জন্য 11। আর টোটাল একটা যে ওয়েট স্ল্যাবের যে খণ্ডিত অংশ তার অর্ধেক। এবার বলেন আপনারা। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার রাইজার তো সবসময় 6 ইঞ্চি নাও দিতে পারি, 5 হয় অনেক সময় 4ও দিই, সেই ক্ষেত্রে ওয়েট স্ল্যাবের থিকনেস কি কম বেশি হবে? না, ওয়েট স্ল্যাবের থিকনেস তো আমরা এই যে এখানে বের করে নিয়েছি, এটা 6 ইঞ্চি আসছে আমাদের এই অঙ্কে। ওয়েট স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি, আবার হচ্ছে আমরা রাইজারও ধরেছি 6 ইঞ্চি, সেই জন্য মিলে যাচ্ছে। কিন্তু এটা তো মিলতে পারে, তখন আপনি এখানে 6 না দিয়ে এই যে গোল জায়গায় এখানে যা ধরবেন, 5 দিলে 5 দিবেন, 4 দিলে 4 দিবেন, যেটা আপনি ধরেন সেটা দিবেন। ঠিক। তাহলে টোটাল আমি লোড পেয়ে গেলাম, এটা হচ্ছে টোটাল আমার ডেড লোড ওয়েট স্ল্যাবের এবং স্টেপের টোটাল যোগ করে দেব, এইটা এবং এখানে এইটা। এখন এর উপরে জানেন আপনারা ফ্লোর ফিনিশিং দিতে হয়। জি স্যার। ফ্লোর ফিনিশিং বা টাইলস, সেটা আমরা ধরি হচ্ছে 25 পিএলএফ ধরি, এখানে হয়তো 20 ধরে অঙ্কটা সলভ করছি আমরা, 20 ধরলেও হচ্ছে। লাইভ লোড ধরলাম আমরা 100, 60 ধরা যায়, 100 ধরা যায়, 80 ধরা যায়, আমরা 100 লাইভ লোড ধরলাম। তাহলে সবগুলা লোড আমরা যোগ করলে টোটাল লোড পাবো। এখন মোমেন্ট করবো W²/8, কারণ সিম্পলি সাপোর্টেড, দুই পাশে দুইটা যদি স্ল্যাব থাকে, বিম থাকে, সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার ধরি আমরা, সেটাকে W²/8 করি মোমেন্ট। W²/8 হয়ে গেল মোমেন্ট আমাদের। তাহলে মোমেন্ট যদি W²/8 হয়, তাহলে এখন আমি এখান থেকে কি স্টিল বের করব। স্টিল বের করার জন্য WSD মেথড, যেহেতু N বের করতে হবে, R বের করতে হবে, K বের করতে হবে, J বের করতে হবে, এগুলো আপনারা জানেন। তাহলে আমাদের মোমেন্ট চেক কি আমরা কি জানি, মোমেন্ট M = R BD², R হচ্ছে FC/2 KJ, এটা আপনারা জানেন। সেই ভ্যালুগুলো ইনপুট দিলাম, এখান থেকে ডেপথ বের করব D। তাহলে আমাদের যে D রিকোয়ার্ড ডেপথ কত, 3.21 ইফেক্টিভ ডেপথ। তাহলে প্রোভাইড করছি কতটুকু, থিকনেস 6, সেখান থেকে একবার দিতে হবে। এক কেন, ওই কনক্রিট ক্লিয়ার কভার 0.75 আর হচ্ছে স্টিরাপের জন্য 0.25, অর্থাৎ স্ল্যাব হিসাবে ডিজাইন করতেছি তো স্ল্যাবের জন্য 1 ফিট বাদ দিতে হয়, সরি নট ফিট, ইঞ্চি। তাহলে আমাদের থিকনেসটা বের হলো 6 ইঞ্চি, সেখান থেকে 1 ইঞ্চি বাদ দিলে 5 ইঞ্চি। তাহলে এটা হলো আমাদের যা রিকোয়ার্ড, তার চেয়ে প্রোভাইডটা বড়, তার মানে আমার ডিজাইনটা ওকে। এখন আমি স্টিল বের করব, কি পরিমাণ স্টিল লাগবে। আর স্টিল বের করতে আমরা জানেন M = AS FS JD, এখানে আমাদের AS বের করতে হবে। আমি বের করে ফেললাম এতটুকু, সেখান থেকে বের করে ফেললাম যে আমার 4 নাম্বার বার, অর্থাৎ 3 4 12 মিলি বার, 12 মিলি ডায়া বার এট দ্য রেট অফ 6.5 ইঞ্চি per second। এটা 7 ইঞ্চি পর পর দিলে পারেন, 6 ইঞ্চি পর পর দিলে পারেন। আর ডিস্ট্রিবিউশন পার 0.0018 BT, সেখান থেকে স্টিল এটা বের করব। এটা হচ্ছে এর রিইনফোর্সমেন্ট রিপ্লেসমেন্ট, এটা এইভাবে দিতে হয়। আরো বিভিন্ন বইতে বিভিন্ন সিস্টেম আছে, আপনারা এটা ফলো করবেন, সমস্যা নেই। এটা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট, আর এগুলো হচ্ছে যে গোল গোল ডিস্ট্রিবিউশন বার। এইটাকে মেইন রিইনফোর্সমেন্টটাকে এইভাবে দিতে হয় টপে, আবার যেহেতু বটমে রিইনফোর্সমেন্ট আমাদের কোড বলছে দেওয়া লাগবে, ডিজাইনে দেওয়া লাগে না, বটমে আমরা ওই বারটাকে এভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে দেব, L/3 পর্যন্ত, এখান থেকে L/3 পর্যন্ত, এখান দিয়ে এভাবে আমরা রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করি। এগুলো সব যেগুলো মেইন বার সব 4 নাম্বার বার, আর যেগুলো যে ডট ডট দেওয়া দেখছেন ফোটা ফোটা, এগুলো ডিস্ট্রিবিউশন বার, এগুলো সব 3 নাম্বার বার, 9 ইঞ্চি পর পর দিন। এই হচ্ছে আমাদের টোটাল স্টেয়ারকেস ডিজাইন। আর কোনো কোশ্চেন আছে? স্যার ওই 3 নাম্বারটা একটু দেখা দিতেন একবার, ওই সূত্রটা স্যার। 3 নাম্বার বার এই যে 0018 BT, এখান থেকে আপনি ওইটা না স্যার, 3 নাম্বার স্টেপ 3 স্যার, এই যে স্যার এটা এটা আপনারা কোশ্চেন না আসছে মানে আমি তা বলতেছি দাঁড়ান। স্যার, সূত্রটা একটু বলে দিলে হচ্ছে আগে। এখানে তো বলে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে FC প্রাইম, সেখান থেকে FC বের করার জন্য আমাদের 0.545 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর
দেওয়া আছে আমাদের এফ ওয়াই 60,000 পিএসআই, সেখান থেকে আমাদের এফ এস বের করতে 0.4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এন ইজ ইকুয়াল টু হচ্ছে ইএস বাই ইসি, ইএস এর মান 29 10 টু দি পাওয়ার 6, আর এফ সি এর মান হচ্ছে 57 দিয়ে 3টা শূন্য রুট ওভার এফ সি প্রাইম, সেটা করলে আসবে 8। আর কে এর মান হচ্ছে এন বাই এন প্লাস আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস বাই এফ সি, এই যে 1800 সরি 24,000 ডিভাইড বাই 1800 ভাগ করলে 13 সামথিং হলো 13 নিচে, সেখান থেকে জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3। ব্যাস, তারপরে এই ইকুয়েশনের মানটা বসাবো। এই ইকুয়েশন ছিল এম ইজ ইকুয়াল টু এফ সি প্রাইম সরি এফ ইজ ইকুয়াল টু হাফ এফ না এম ইজ ইকুয়াল টু হাফ এফ সি প্রাইম কে জে বি বি ডি স্কয়ার, বি এটা ডি ডি স্কয়ার। এই বি এর মান হচ্ছে 1 ফিট 12 ইঞ্চি, কারণ আমরা এক স্ট্রিপ ধরছি 1 ফিটে, আর ডি এর মান বের করতে হবে। এটাকে আপনারা ডাব্লিউ যদি করতে পারেন, ডাব্লিউ যদি করলে ডেড লোডকে 1.2 দ্বারা মাল্টিপ্লাই, লাইভ লোডকে 1.6 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর এখানকার বাকি ইকুয়েশনটা চেঞ্জ করতে হবে। এই আর কিছু না। আপনাদেরকে কলাম ডিজাইনের সময় ইউজ ডাব্লিউ দেখেছি আমি, শুধুমাত্র সূত্রের পার্থক্য, আর কোনো পার্থক্য না। স্ল্যাব ডিজাইন যে করছেন ওই সূত্রটা দিয়ে এখানে করতে হবে। ডিটেইলিং কিন্তু মাস্ট, ডিটেইলিং মাস্ট দেওয়া হবে। এখন এইভাবে আপনার আরো যদি কয়েকটা স্টেয়ার কেস ডিজাইন করতে বলে পারবেন না আপনারা ডিজাইন করতে? জি স্যার, এটা কমপ্লিট করলে স্যার পারবো। হ্যাঁ, এইটা হচ্ছে মাল্টি ফ্লাইট, অর্থাৎ এখান থেকে শুরু করবো আমি, এবার আবার একটা ফ্লাইট, এখানে আরেকটা ফ্লাইট, দেন এখানে আরেকটা ফ্লাইট, 3টা ফ্লাইট হবে, তার মানে কষ্ট কম হবে। ওইটার একই কাজ, আপনি প্রথমে এই ফ্লাইটটা ডিজাইন করবেন, এইটা এবং এইটা সেম, এরপরে এই ফ্লাইটটা ডিজাইন করবেন, একই রকম প্রসিডিউর অনুযায়ী কাজ করতে হবে, পার্থক্য না। ডিজাইন স্টেপ প্রসিডিউর সেম, এখন দুবার করতে হবে। তাহলে রেকর্ডিং অফ করে দেই। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, সবাইকে ধন্যবাদ।